আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তাহলে ইউনূসও বকলমে একজন সন্ত্রাসবাদী, সেটা ইউএস পরিষ্কার বলে দিল। অর্থাৎ ডক্টর ইউনূস, আপনি 1 বছরের জন্য আপনি ভিআইপি দিয়ে রাখুন, আর মানে ওই এসে মোড়ে আপনি যাতায়াত করুন। 1 বছর তো আপনার কাটবেই। 1 বছর আগে কি হয় দেখুন, আর 1 বছর বাদে আপনার যখন কোনো এসএফ থাকবে না, তখন আপনার কি দশা হবে সেটা ভাবুন। প্রতিদিন একটা করে চলে যাচ্ছে, কেউ জানতে পারছে না, একটা করে দিন পার হয়ে যাচ্ছে, আর 1 বছর বাদে কি অবস্থা হবে সেটা আপনারা দেখবেন। এবার যেটা চতুর্থ যেটা আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে ভারতবর্ষের কাছে একটা হেল্প চাওয়া হয়েছে। হেল্পটি এই যে সংকট যেটা স্থির হয়েছে, এবারে সামনে এসছে, যে একেবারে কানপট্টিতে রিভলভার থেকে একেবারে ট্রাম্প যে চুক্তিটা করেছেন, সেই চুক্তি থেকে কি করে বেরিয়ে আসা যায়। যদিও এক্সিট ক্লজ রয়েছে, এক্সিট ক্লজ অনুযায়ী আপনারা যদি এখন বলেন যে আমরা এক্সিট ক্লজ অনুযায়ী আমরা বের হব, ট্রাম্পের মতো যে মানুষ, যিনি স্বপ্নের যুদ্ধ থেকে তিনি হঠাৎ করে লাফিয়ে তিনি ইরান দখল করতে যান, এখন প্যাচে পড়ে গেছেন, এখন রোজ বয়ান বদলাচ্ছেন। তো যাই হোক, নেভার এন্ডিং যুদ্ধে জড়িয়ে পড়েছেন। আমি রাত্রিবেলা বলবো কিরকম তার অবস্থা, এখন লেজে গোবরে করা অবস্থা। তো যাই হোক, এখন সেইখানে যদি আপনারা বলেন যে আমি ওই ক্লজ অনুযায়ী আমি বেরিয়ে যাব, এক্সিট ক্লজ অনুযায়ী, তাহলে ওই ট্রাম্প বাবু কিন্তু আপনার ঘাড়ে এসে বসবে, এবং ওই বলাতে যায় না, ওই মাদুরোর মতো হয়তো তারেক রহমানকে হয়তো ঘাড়ে টিপে হয়তো তুলে নিয়েও যেতে পারে। কোনো বিশ্বাস নেই, কারণ উনি পারেন না এমন কোনো কাজ কিন্তু নেই, এটা উনি পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন। ফলে খুব যদি বাড়াবাড়ি করতে না করে, এখন যদি ভারতবর্ষের কাছে বরাবরই বলেছি যে এইখান থেকে একমাত্র বাঁচাতে পারে ভারতবর্ষ, এবং একমাত্র ভারতবর্ষ। কারণ ভারতবর্ষ এখনো পর্যন্ত কারুর বিরুদ্ধে কারুর পক্ষে কোনো রায় দেয়নি। ভারতবর্ষ বরাবরই বলেছে যে আমরা শান্তির পক্ষে, আমরা আলোচনার পক্ষে। সেটা ইউএসকেও বলেছে, সেটা ইসরায়েলকে বলেছে, সেটা রাশিয়াকে বলেছে, সেটা ইরানকে বলেছে, সেটা সবাইকে বলে বেড়ায় যে আমরা শান্তির দেশ, বুদ্ধের দেশ, আমরা আলোচনায় বিশ্বাসী, আমরা শান্তির পক্ষে। তো যথারীতি আমাদের ওপরেতে কারোর আক্রমণটা সরাসরি এসে পড়বে না, যদিও আক্রমণ আজ দোরগোড়ায় আমরা পাচ্ছি, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা যায় কি করে সেটাও ভারতবর্ষ চিন্তা ভাবনা করছে। কিন্তু আপনাদের কি হবে? সুতরাং ভারতবর্ষের সঙ্গে ভালো যোগাযোগ রাখুন, রাখলে পরে যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আর শেখ হাসিনাকে দেশে ফেরার সর্বাত্মক ব্যবস্থা আপনারা করে দিন। ডেট বলে দিতে হবে যে এই ডেটের মধ্যে শেখ হাসিনাকে আমরা দেশে ফেরানোর ব্যবস্থা করছি, তার প্রতিটি সুরক্ষার ব্যবস্থা করে। যদিও ভারত সুরক্ষা দেবে, ভারতের সুরক্ষা ওদের ওপরে বিশ্বাস করবে না, ভারত নিজস্ব সুরক্ষা দেবে। তো যাই হোক, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করলে পরে এই দ্বিতীয় যেটা আছে, এই ইউএস এর ব্যাপারটা থেকে আপনাদের হয়তো উদ্ধার করলেও ভারত উদ্ধার করতে পারে। বাংলাদেশের অর্ধেকের বেশি জনতার দাবি সবসময় আমার লিখে থাকেন যে শেখ হাসিনা আমাদের আপা কবে ফিরবেন। আবার ফেরার সঠিক সময় আমি বলতে পারবো না, তবে 6-7 এই দুদিন লন্ডনে একটা বৈঠক আছে। এই বৈঠকে ডেকে পাঠানো হয়েছে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী, বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে। এখন খলিলুর রহমানকে খুব একটা বিশ্বাস করেন না আমাদের তারেক রহমান, কারণ খলিলুর রহমান একেবারে হাটে হাটে ভেঙে দিয়েছে যে এই যে ইউনূস যে এটা চুক্তিটা করেছে আমেরিকার সঙ্গে, সেই চুক্তি নাকি এনসিপি এবং জামাত জানতো। এই যে 2 নম্বরই করে তার ঘরের কথা হাটে হাঁড়ি ভেঙে দেওয়া, সেটা এখন কেউ ভালোভাবে নিচ্ছে না, কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটাই ঘটনা। তো যাই হোক, তাই জন্য তার পেছনে হুমায়ুন বলে একজনকে লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে হুমায়ুন,
এই হুমায়ুন তো হচ্ছে তার সঙ্গে লেজুর হয়ে যাচ্ছে। এখন এই যে সাইড লাইন বৈঠক যেটা হবে বলে ডেকে পাঠিয়েছে জয়শঙ্কর, যে আপনাদের দেশে এখন বলে পাঠানো হচ্ছে জয়শঙ্করজির সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আর জয়শঙ্করজি না ডাকলে জয়শঙ্করজির সঙ্গে দেখা হয় না। জয়শঙ্করজি যখন কল্লুর দেশে এসেছিলেন তখন জয়শঙ্কর নানান কাজে ব্যস্ত ছিলেন, ওই জন্য জয়শঙ্কর দেখা করতে পারেননি। এবারে তাই লন্ডনে বৈঠক যখন হচ্ছে তখন জয়শঙ্করজি বলেছেন আপনি আসুন, এসে আপনার সঙ্গে আমি 10 মিনিট কথা বলবো, সাইড লাইনে কথা বলে আপনার সঙ্গে কিছু বিষয় নিয়ে ব্যক্তিগত আলাপের প্রয়োজন রয়েছে। তা এই যে হুমায়ুন সঙ্গে যাচ্ছে, এই হুমায়ুন তিনি সেই বৈঠকে থাকবেন কিনা সে ব্যাপারে কিন্তু খুব অনিশ্চয়তা আছে। এবং জয়শঙ্করজি হয়তো অ্যালাও নাও করতে পারে। জয়শঙ্করজি বলতে পারেন যে আমি ডেকেছি ডক্টর খলিলুর রহমানকে, এখানে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না, তার অনুমতি ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি সেখানে উপস্থিত হতে পারে না। এবার 6-7 তারিখের এই যে সম্ভবত 7 তারিখেই এই যে বৈঠকটা হবে, সেই বৈঠকের প্রধান এজেন্ডা কি? প্রধান এজেন্ডা হচ্ছে এই যে আইসিটিতে যে মামলা হয়েছিল, দুখানা না, পর অনেকগুলো মামলা হয়েছে, তার মধ্যে প্রধান দুটো হচ্ছে, এক হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং 2 তার দলকে আজীবনের জন্য ব্যান করে দেওয়া। আর এই যে দুটো আছে, এই দুটো হচ্ছে 10টা শর্তের মধ্যে প্রধান দুটো শর্ত। এটা আমি আগেও বলেছিলাম। 3 নম্বর শর্ত নিয়ে গিয়ে আলোচনা করেছিলেন, তাতে কিন্তু ভারত সন্তুষ্ট হয়নি। ভারত বলে দিয়েছিল প্রথম দুটো শর্ত নিয়ে কথা না বললে এই তৃতীয় চতুর্থ পঞ্চম সেই কোনো শর্ত নিয়েই আমরা আলোচনা সন্তুষ্ট হব না। ফলে প্রথম দুটো আলোচনা নিয়ে আরো ব্যাপারে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাতে আসবেন। সেইটা সিদ্ধান্ত হয়েছে কিনা সেটাই এখন ফজলুর রহমানকে গিয়ে বলতে হবে। সরি, তবে যেটুকু খবর পেয়েছি, সরকারের আভ্যন্তরীণ যে বৈঠক যেগুলো হয়েছে সেখানে নীতিগতভাবে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার সিদ্ধান্তের ওপরেই ওই যে যে নতুন যিনি এখন আমরা আইসিডি যে নতুন যে মামলার যিনি করছেন, নামটা ভুলে গেলাম, ওখানে লেখা রয়েছে, এখন বার করতে হবে। তিনি এখন বলেছেন যে মামলায় অনেক অসঙ্গতি রয়েছে, আমরা এই মামলা স্থগিতাদেশের জন্য আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। তা সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ তো পেয়ে যাবে, স্থগিতাদেশ পেয়ে গেলে তাড়াতাড়ি এই মামলা গুটিয়ে ফুটিয়ে নিয়ে এবার শেখ হাসিনার দেশে ফেরার দিন ঠিক করে সরকারকে বা আমাদের জয়শঙ্করকে জানাতে হবে। আর তৃতীয় একটি বিষয়ে হেল্প চাওয়া হয়েছে ভারতবর্ষে। তার আগে বলে নিই, তৃতীয় বিষয় হেল্প চাওয়ার থেকে তার আগে বলে নিই, পল কাপুর আপনাদের দেশে আছেন। এই পল কাপুর তো অনেক কথাবার্তা বলেছেন, অনেক মিটিং করেছেন, জামাতের সঙ্গে মিটিং করেছেন, বিএনপির সঙ্গে মিটিং করেছেন, অনেক নেতাদের সঙ্গে মিটিং করেছেন। যখন এনসিপির কথা আসে তখন উনি পরিষ্কার বলে দেন যে এনসিপির সঙ্গে কোনো বৈঠক আমি করবো না। কেন করবেন না? তিনি করবেন না এই কারণে তার কাছে এনসিপি হচ্ছে একটা সন্ত্রাসবাদী সংগঠন। অর্থাৎ এনসিপি যদি সন্ত্রাসবাদী সংগঠন হয়, এনসিপির নেতাকে, এনসিপি পৃষ্ঠপোষককে ইউনূস। পল কাপুর বা মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সঙ্গে কোনো আলাদা হাতির হয়ে গেছে এখন আওয়ামী লীগকে এনে তারা ক্ষমতায় বসিয়ে দিতে চায়। আওয়ামী লীগের প্রতি তাদের বার্তাটা সেটা নয়, কিন্তু আওয়ামী লীগকে যে ইতিবাচক বার্তাটা ট্রাম্প প্রশাসন দিয়ে আসছে সেটা হচ্ছে যেহেতু তারা কিছুতেই বাংলাদেশে ইসলামী চরমপন্থার বিকাশ চায় না, কাজেই তারা চায় আওয়ামী লীগকে একটা সক্রিয় বিরোধী দলের ভূমিকায় বাংলাদেশের রাজপথে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা। তিনি ঢাকা সফরে আসবার আগে এবং তিনি ঢাকা ছেড়ে যাবার পরে যে আলোচনাটাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে পল কাপুর ঢাকায় এলেন, ঢাকায় এসে কি তার আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হলো, এটা কি বাস্তবে সম্ভব?
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে তিনি একটা স্পষ্ট অবস্থান নেবেন, এই জল্পনা কি শুধুই একটা জল্পনা মাত্র, নাকি তিনি রাজনীতিতে এমন কোনো স্পষ্ট বার্তা দিয়ে গেছেন? পল কাপুর কি সত্যি বাংলাদেশের রাজনীতি কোন পথে হাঁটবে সে বিষয়ে কোনো নাক গলাতে এসেছিলেন বা পরামর্শ জানিয়ে দিতে এসেছিলেন, নাকি তার এই সফর শুধুমাত্রই বাণিজ্য বৃদ্ধির উদ্দেশ্যে ছিল? কারণ মার্কিন প্রশাসনের আসলে বাণিজ্য বৃদ্ধি ছাড়া আর কোনো দিকে নজর নেই। এই আলাপগুলোই ঘুরে ফিরে আসছে। দেখেন, পল কাপুরের ঢাকায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে এই সময়ে আসবার প্রয়োজন ছিল তা ভাবাটার কোনো তেমন কারণ নাই। কারণ ইউনূস সরকার, এই নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগেই, নির্বাচনের 3 দিন আগে 9ই ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন এক বাণিজ্য চুক্তি করে ফেলেছে যেখানে যার আওতায় বাংলাদেশকে একেবারে গম থেকে শুরু করে বোয়িং বিমান থেকে শুরু করে প্রতি বছর $100 কোটি জ্বালানি সবকিছুই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্য ক্রয় বৃদ্ধিরও প্রতিশ্রুতি সেখানে আছে। কাজেই এই মুহূর্তে বাণিজ্য চুক্তিটা মানে আরো কি করে বাড়ানো যায় সেজন্য পল কাপুরের এই সফরটি করার কোনো দরকার ছিল না। দেখেন, সারা পৃথিবীতে তারা রাজনীতিতে নাক গলায় কেন? আওয়ামী লীগ সরকারকে নিয়ে মার্কিন প্রশাসনের মূল আপত্তির জায়গা কোথায় ছিল? মার্কিন প্রশাসন শেখ হাসিনা সরকারকে বছরের পর বছর সামরিক ক্রয় চুক্তি করতে বলেছে। শেখ হাসিনা সরকার জিসুমিয়া আকসা চুক্তি করতে রাজি হয় নাই। মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারকে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এলএনজি সহ সকল জ্বালানি কিনতে বলেছে। শেখ হাসিনা সরকার তাতেও বাগড়া দিয়েছে। এমনকি যে সেন্ট মার্টিন দ্বীপ সহ নানা জায়গায় অবাধে চলাচল কিংবা ঘাঁটি তৈরি, এসব বিষয়েও মার্কিন যুক্তরাষ্ট্র আর আওয়ামী লীগ সরকারের মধ্যকার বিরোধ নিয়ে শেখ হাসিনা নিজেই প্রকাশ্যে বহুবার কথা বলেছেন। কাজেই এই যে দেশে দেশে রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত নাক গলায় এ কারণে যে তারা মনে করে যে রাজনীতিটা এমন হতে হবে যেটা তাদের বাণিজ্যের পরিবেশকে নির্বিঘ্ন করবে, কোনো রকম ঝামেলা হবে না। এবং সে কারণে এখন তাদের আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে আগ্রহ। কারণ মনে করে দেখেন, 2025 এপ্রিলে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে ইসরায়েলি মার্কিন পণ্য বর্জন শুরু হলো। ইসরায়েলি মার্কিন প্রতিষ্ঠানের নামে নানা প্রতিষ্ঠানে মানে বাটা, KFC সকল প্রতিষ্ঠানে ভয়াবহ ভাঙচুর লুটপাট ঘটলো। আর এবার মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যখন ইরানে এত বড় হামলা চালিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করে ফেলেছে, তখন বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো চুপ, বাংলাদেশের বিপ্লবী তরুণ নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি চুপ, এমনকি বাংলাদেশের ক্ষমতাসীন বিএনপি তারা ইরানের ওপর যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটা অন্যায় হামলা চালিয়েছে সে কথাটা তাদের বিবৃতিতে উল্লেখ পর্যন্ত করতে ভয় পেয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রতিনিধি বাংলাদেশে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি চান যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধিতা থাকবে না, অবাধে মার্কিন পণ্য বিক্রি করা যাবে, এবং কোনোভাবেই জঙ্গিবাদ উগ্রবাদের বিকাশের মাধ্যমে পরিস্থিতিটাকে এমন অস্থিতিশীল করে তোলা যাবে না যেই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য সম্ভাবনা গড়ে উঠেছে এই চুক্তিটার মাধ্যমে, সেই চুক্তিতে কোনো বাধা সৃষ্টি হয়। সেই বার্তায় তিনি সুস্পষ্টভাবে পল কাপুর মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যখন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল এবং বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন তখন দুদলকে এ বার্তা দিয়েছেন। জামায়াতে ইসলামী আজকে বাগজুমাও কিন্তু বাইতুল মোকাররমের উত্তর গেটে 2 উপদেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বটে, কিন্তু ইহুদি নাসারাদের বিরুদ্ধে কিংবা ইসরায়েলি মার্কিন হামলার বিরুদ্ধে কোনো সমাবেশ বিক্ষোভের ডাক তারা দেওয়ার সাহস করে নাই। কারণ পল কাপুর এই বার্তা তাদের স্পষ্টভাবে দিয়েছেন যে এই যে রোজার মাসে মার্কিন রাষ্ট্রদূত ঘুরে ঘুরে
দোকানে দোকানে দেখছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের খেজুর থেকে ট্যাং থেকে শুরু করে বিবিধ পণ্যের পসরা সাজানো হয়েছে, এগুলোতে কোনো বাগড়া সৃষ্টি করা যাবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কোনো বিশেষ ঘৃণা বাড়ানো যাবে না এবং কোনোভাবেই ইরানে হামলার ঘটনায় বা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশের রাজপথ গরম করা যাবে না। জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে এর বাইরে তারা আরো যে বার্তা দিয়েছে, জামায়াতে ইসলামীর সঙ্গে কি কথা হয়েছে তাতেই কিন্তু সেটা পরিষ্কার। তারা বার্তা দিয়েছে সংসদে অত্যন্ত গুরুত্বের সঙ্গে একটা কনস্ট্রাকটিভ গঠনমূলক ভূমিকা রাখতে হবে। মানে জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহির বের হয়ে নিজেই বলেছেন যে, পল কাপুর জিজ্ঞেস করেছেন, চিন্তা করেন বাংলাদেশের রাজনীতির কত খুঁটিনাটি নিয়ে তার আগ্রহ, যে জামায়াতে ইসলামী সংসদে ডেপুটি স্পিকার দেওয়ার বিষয়ে কি ভাবছে। মানে ওই যে জামায়াতে ইসলামী আর জাতীয় নাগরিক পার্টি মিলে বলছে যে জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় সংসদেই যাব না, সেই সুযোগ যে মার্কিন যুক্তরাষ্ট্র জামায়াতে ইসলামীকে দিতে চায় না, সে বার্তা পল কাপুর স্পষ্ট করেছেন। পল কাপুর বলেছেন যে ডেপুটি স্পিকার বিষয়ে কি ভাবছেন এবং সংসদে গঠনমূলক ভূমিকা রাখার বিষয়ে তারা কি ভাবছেন। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ কথা দিয়ে এসেছেন যে তারা সংসদে গঠনমূলক একটা ভূমিকা রাখবার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছেন। জামায়াতে ইসলামীর সাথে এই বৈঠকে আরেকটি যেই সুস্পষ্ট বার্তা পল কাপুর দিয়েছেন, যে বার্তার বিষয়ে খুব স্বাভাবিকভাবে কোনো তরফেই প্রকাশ্যে মন্তব্য করা হয়নি, সেটি হচ্ছে জামায়াতে ইসলামী যেন এই বিষয়টি নিয়ে আলাপ করে তাদের দলের ভেতরে যে আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ইউনূস সরকারের আমলে তাদের চাপে বলবৎ করা হয়েছে, সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে, বাংলাদেশে জবরদস্তির রাজনীতি, মবের রাজনীতি চলবে না। এবং পল কাপুরের তরফে এই যে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় খোলার পর বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টি এমনকি বিএনপির নেতাকর্মীরা গিয়েও আবার পাল্টা হামলা অগ্নিসংযোগ করেছেন, আবার তালা লাগিয়েছেন আওয়ামী লীগের কার্যালয়ে, সেগুলো এই পরিবেশ, এ ধরনের কোনো অস্থিতিশীলতার পরিবেশ যে যুক্তরাষ্ট্র পছন্দ করছে না তাদের এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের বাণিজ্যিক স্থিতিশীলতার স্বার্থে, সেটা পল কাপুরের তরফে পরিষ্কার করা হয়েছে। এ বার্তা পরিষ্কার করতে জামায়াতে ইসলামীর মিত্র 2024 আগস্টের যে পট পরিবর্তন, তাদের প্রধান যে প্রেরণক, যারা প্রধান মুখ, সেই জাতীয় নাগরিক পার্টি তরুণদের দলের সঙ্গে কিন্তু শেষ মুহূর্তে পল কাপুর তার বৈঠক বাতিল করেছেন। মানে এই একই দিনে বৃহস্পতিবারই মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতাদেরও সুযোগ পাওয়ার কথা ছিল মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে, কিন্তু পল কাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই বার্তা পরিষ্কার করতে চাওয়া হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে যে বাংলাদেশের তরফে এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোনো রকম অস্থিতিশীলতা, কোনো রকম মব বা জোর জবরদস্তির রাজনীতি একেবারেই মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করছে না। এবং এমন যে কোনো পরিস্থিতি হলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে যে একটা নির্বাচনের মাধ্যমে তারা যে সংসদে একটা শক্তিশালী অবস্থান পেয়েছেন, সেই শক্তিশালী অবস্থান থেকেও নেমে যেতে হতে পারে এবং নেমে যেতে হলে সেখানে সেই শূন্যস্থান পূরণের জন্য যথেষ্ট যোগ্য এবং তাদের চেয়ে শতগুণ শক্তিশালী রাজনৈতিক পক্ষ বাংলাদেশের রাজনীতিতে আছে এবং সেই রাজনৈতিক শক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্র ফিরিয়ে আনতে আগ্রহী। বিএনপির সঙ্গে বৈঠকেও কিন্তু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর তরফে একই বার্তা দেওয়া হয়েছে যে বিএনপি যাতে এই বিষয়টি নিয়ে সক্রিয় হয়, যে ইউনূস সরকারের